গতকাল সিও দপ্তর থেকে কিছু পরিসংখ্যান সিও নিজে দেন এবং তাতে তিনি বলেন যে এখন পর্যন্ত যা ফর্ম ডিজিটাইজেশন হয়েছে বা এখন পর্যন্ত যা তথ্য নথিভুক্ত হয়েছে তাতে 10 লক্ষের মতো নাম বাদ যাবে এবং এই সংখ্যা 10 লক্ষ, মাত্র 10 লক্ষ, এই সংখ্যা সামনে আসার পর আবারও বলছি, গতকাল সিও একটা প্রেস কনফারেন্স করেছেন, তাতে 10 লক্ষ নাম বাদ যাওয়ার কথা বলা হয়েছিল এখন পর্যন্ত। সেটাকে কেন্দ্র করে একটা বড় ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রত্যেকেই বলতে শুরু করলেন, বিশেষ করে একাধিক ইউটিউবার বলতে শুরু করেছেন, ভিডিও করেছেন যে তাহলে কি কেবল 10 লক্ষ? তাহলে এত ঢাক ঢাক গুড়গুড় কেন? সিও অফিস থেকে 10 লক্ষ নাম মাত্র বাদ যাওয়ার কথা বলা হয়েছে, তাহলে এই পরিসংখ্যান তো কেউ বলেছিল 1 কোটি বাদ যাবে, কেউ বলেছিল 80 লক্ষ বাদ যাবে, কেউ 1 কোটি 20 লক্ষ নাম বাদ যাবে। বিরোধীরা বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন 2 কোটি নাম বাদ যাবে। তাহলে শেষ পর্যন্ত গতকালের প্রেস কনফারেন্সে সিও যে সংখ্যাটা বললেন সেটা 10 লক্ষ মাত্র। তাহলে কেবল কি 10 লক্ষ নাম বাদ যাবে? এবং এটাকে কেন্দ্র করে একাধিক ভিডিও বা সোশ্যাল মিডিয়াতে একাধিক পোস্ট হয়েছে। আপনাদেরকে আমি বলতে চাই যে বিষয়টা একেবারেই তা নয়। কেন নয় সেটা আমি ব্যাখ্যা করছি। দ্বিতীয় সেটা হলো, অনেকেই বলবার চেষ্টা করেছেন, আরে আধার কর্তৃপক্ষ তো ইতিমধ্যেই জানিয়েছে পশ্চিমবাংলায় 22 লক্ষ অবৈধ নাগরিক বা ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। আধার কর্তৃপক্ষ, বি কেয়ারফুল, আধার কর্তৃপক্ষ ইতিমধ্যেই বলেছে 22 লক্ষ নাম নাকি বাদ গেছে। দেখুন, আধার জবের থেকে চালু হয়েছে, তারপরে আধার যে ফেক নাম ছিল সেগুলো কিমিউলেটিভ হিসাব মানে যোগ করে 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 এতগুলো বছরের যে অবৈধ আধার কার্ড, সেগুলো তারা বাতিল করেছেন। সেটা 22 লক্ষ। তার সাথে এই এসআইআর এর কোনো সম্পর্ক নেই, মনে রাখবেন, এসআইআর যখন শুরু হয় তখনই ইলেকশন কমিশন পরিষ্কার করে আমাদের যে ভোটার তালিকা সংখ্যা সেটা কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন এবং সেটা 7 কোটি ছিল, 7,66,00,000 ছিল, 7,66,37,529 জন। এসআইআর শুরুর সময় আমাদের ভোটার তালিকায় মোট ভোটার ছিলেন 7,66,37,529 জন। এর মধ্যে কিন্তু ওই আধারের 22 লক্ষ বাদ সংখ্যা নয়, তার আগেই ঘটে গেছে। এইবার যে প্রশ্নটা গতকাল সিওর কনফারেন্সের প্রেস কনফারেন্সের পর থেকে অনেকে ভিডিও করেছেন যে তাহলে 7,66,37,000 মধ্যে মাত্র 10 লক্ষ বাদ যাচ্ছে, এই করে কেউ কেউ ভিডিও করেছেন। বাস্তবটা তা নয়। 7,66,00,000 মানুষকেই কিন্তু ফর্ম দেওয়ার উদ্যোগ নিয়েছিল ইলেকশন কমিশন, অর্থাৎ প্রত্যেকটা ভোটার 2025 সালের প্রতিটি ভোটারের যাদের নাম ভোটার তালিকায় ছিল 7,66,37,529, প্রত্যেকেই ফর্ম দেবার আয়োজন করেছিল ইলেকশন কমিশন। প্রত্যেকেরই ফর্ম আবার কালেক্ট করে ডিজিটাইজেশন করবার উদ্যোগ নিয়েছে ইলেকশন কমিশন এবং প্রথম যে খসড়া তালিকা প্রকাশ হবে, যেটা ডিসেম্বর মাসের 9 তারিখে হবে, সেই খসড়া প্রতিবেদনও কিন্তু প্রত্যেকেরই নাম থাকবে, অর্থাৎ এই 7,66,37,529 জনেরই নাম থাকবে। তার পরবর্তী পর্যায়ে ফাইনাল নামে, অর্থাৎ এই 7,66,00,000 মধ্যে যাদের 2002 সালের সাথে ম্যাচ করবে তাদের নাম ফাইনাল লিস্টে ঢুকে যাবে, বাদবাকিদেরটা হিয়ারিং হবে।
হিয়ারিংয়ের মাধ্যমে সম্পূর্ণ হবে। দেখুন, ইলেকশন কমিশন যে 7,66,37,000 মানে ভোটার তালিকায় নাম পেয়েছিল, তাদের মধ্যে 99.77% প্রায় সবাইকে ফর্ম দিতে পেরেছে, অল্প বিস্তর বাদ দিলে, মানে কয়েক লক্ষ নাম বাদ দিলে বলা যায় যে 99.77% ভোটারকেই এসআইআর এর ফর্ম দিতে পেরেছে। আর আমি যখন আপনাদের সাথে কথা বলছি, আমি সি অফিস থেকে জানতে পারলাম যে প্রায় 76% নাম, অর্থাৎ 76% ফর্ম, সেগুলো ডিজিটাইজেশন হয়ে গেছে এবং 76% নাম ডিজিটাইজেশন হয়ে গেছে। এবং এই সংখ্যাটা প্রায় বলা যায় যে 5,70,00,000 কাছাকাছি, 5,70,00,000 কাছাকাছি নাম ডিজিটাইজেশন হয়ে গেছে। বুঝতেই পারছেন যে এর পরে আবারও বলছি, বাদ যাওয়া, মৃত ইত্যাদি নানা যে সংখ্যাটা বা এখানে অবৈধ ভোটার, এই পুরো সংখ্যাটা আপনি বুঝতে পারবেন ড্রাফট প্রকাশের পরে, যখন ফাইনাল ভোটার তালিকা সংশোধন হবে। ড্রাফটেও আপনি বুঝতে পারবেন না, কারণ ড্রাফটে সবার নাম থাকার কথা। ড্রাফটের পরে আরেকটা তালিকা যখন ফাইনাল নাম আসবে, বা হিয়ারিং পর্যায়ে কতজন আছে, বা ড্রাফটের পরে কতগুলো মৃত নাম পাওয়া গেল, পার্মানেন্টলি চলে যাওয়া নাম পাওয়া গেল, এইগুলো যখন আমরা জানতে পারবো, তাতে ড্রাফট ঘোষণার মানে ড্রাফট ভোটার তালিকা বা খসড়া ভোটার তালিকা যখন 9 ডিসেম্বর আমরা জানতে পারবো, তখন 3-4 ক্যাটাগরি সম্পর্কে একটা ধারণা হবে আমাদের। সেটাও ফাইনাল নয়। একটা হলো মৃত ওর মধ্যে কত আছে, 2 হলো পার্মানেন্টলি বা স্থায়ীভাবে কতজন চলে গেছে, তাদের নামের পাশে থাকবে। কিন্তু আবারও বলছি, ড্রাফট যে তালিকা, তাতে প্রত্যেকেরই নাম এখানে থাকবে। ইনোমিনেশন যারা করেছেন, অর্থাৎ ফর্ম যারা ফিল আপ করেছেন, সেই ফর্ম ফিল আপকারী প্রত্যেকেরই নাম ড্রাফট যে ভোটার তালিকা তার মধ্যে থাকবে। কিন্তু পাশে মৃত সংখ্যাটা আপনি বুঝতে পারবেন। আপনি অবশ্যই বুঝতে পারবেন যে স্থায়ীভাবে কাদেরকে ট্রেস করা যাচ্ছে না, যেটা কালকে কিছুটা ইঙ্গিত দিয়েছেন সিও নিজেই। ফলে একটা রাফলি আপনি বুঝতে পারবেন যে কাদের কতটা সংখ্যা আসছে মৃত, স্থায়ীভাবে চলে যাওয়া, যাদেরকে ট্রেস করতে না পারা বা অবৈধভাবে এসেছে, এর সংখ্যা একটা মোটামুটি আপনি রাফলি ড্রাফট ভোটার তালিকার পরে বুঝতে পারবেন। কিন্তু চূড়ান্ত যতক্ষণ পর্যন্ত হিয়ারিং না হচ্ছে, অর্থাৎ 2002 সালের সাথে ম্যাচ যাদের হয়ে যাচ্ছে, তাদের তো ফাইনাল লিস্টে ঢুকে যাচ্ছে। বাদবাকি যাদের হিয়ারিং হবে, হিয়ারিংয়ের পরে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে রাজনৈতিক দলগুলো যে দাবি করেছিল, সেই দাবিটা কতটুকু সঠিক বা বেঠিক। অর্থাৎ শুভেন্দু অধিকারী 1 কোটি নাম বাদ যাবে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করেছিলেন 2 কোটি নাম বাদ দিতে চাইছে বিজেপি। ফলে কার কথাটা সত্যি, বা শান্তনু ঠাকুর বলেছিলেন 1,20,00,000 নাম বাদ যাচ্ছে, কার কথাটা সত্যি, সেটা জানতে গেলে আপনাকে কিন্তু আরও 1.5 মাসের মতন অপেক্ষা করতে হবে। ফলে আপনাকে অপেক্ষা করা ছাড়া কিছুই নেই। আপাতত বিভিন্ন ভিডিওতে যে সংখ্যাগুলো বলা হচ্ছে যে মাত্র 10 লক্ষ নাম বাদ যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু সবটাই ঠিক নয়। দ্বিতীয় যে প্রশ্নটা আপনারা আমাকে করেছেন যে এসআইআর কি এর আগে তৃণমূল থেকে যে প্রচারটা করা হচ্ছে যে এসআইআর কি 2002 সালে যখন হয়েছিল, লাস্ট এসআইআর হয়েছিল, সেটা কি সত্যি দাদা 2 বছর ধরে হয়েছিল? এই প্রশ্নটা আপনারা আমাকে করেছেন। আমি আপনাদের, এটা অনেকেই করেন আমাকে প্রায়। এসআইআর কিন্তু 2002 সালে, আমার স্পষ্ট মনে আছে, তখন আমি অলরেডি এই ধরনের চর্চায় ঢুকে গেছি। 2002 সালে এসআইআর কিন্তু পশ্চিমবঙ্গে, সারা দেশে 2 বছর ধরে হয়েছিল, যেহেতু ভারতবর্ষ একটা বড় দেশ। এখন যেমন 12টা রাজ্যে চলছে, পরে ফেজে হয়তো আরও 5টা রাজ্য হবে, তার পরে 6 মাস পরে হয়তো আরও 5টা রাজ্য হবে। এইভাবে 2002 সালেও হয়েছিল, তাতে 2 বছর লেগেছিল। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে
এসআইআর যখন 2002 সালে হয়েছিল তখন সর্বসাকুল্যে কিন্তু 5 মাসও লাগেনি, 4 মাস কিছু দিন লেগেছিল, 4.5 মাসের মতন লেগেছিল, 4.5 মাস সব মিলে লেগেছিল। ফলে যে তৃণমূল কংগ্রেস এই কথাটা একেবারেই সঠিক বলছে না যে এসআইআর 2002 সালে 2 বছর ধরে হয়েছে, এটা সর্বৈব মিথ্যে কথা। এসআইআর 2002 সালে পশ্চিমবাংলায় যখন হয়েছিল, যেই এসআইআরে ড্রাফট অর্থাৎ যে খসড়া তালিকা প্রকাশ হয়েছিল তাতে 69 লক্ষ নাম বাদ গেছিল, আর ফাইনাল যখন ভোটার তালিকা প্রকাশ হয় তাতে 28 লক্ষ নাম বাদ গেছিল 2002 সালে। তখন রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আছে, তৃণমূল প্রধান বিরোধী দল। ফলে এবার যে প্রশ্নটা আসছে যে তাহলে তৃণমূল কংগ্রেস সচেতনভাবে কেন বারবার 2 বছর ধরে, লাস্ট এসআইআর 2 বছর ধরে হয়েছে এই কথাটা কেন বলছে? আমার মনে হয় যে এটা হয় তথ্যটা ঠিক বলছে না যার থেকে পাচ্ছেন তথ্যটা, অথবা তারা সচেতনভাবেই বলছেন বিভ্রান্তি তৈরি করতে। রাজনীতিতে বিভ্রান্তির খুব গুরুত্ব আছে, আপনারা জানেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন একজন করেছেন, অনুপ্রবেশ মানেই কি বাংলাদেশি মুসলমান বা রোহিঙ্গা? অনুপ্রবেশ মানেই কি বাংলাদেশি মুসলমান বা রোহিঙ্গা? ধরুন, এটা আপনারা জানেন যে গত কয়েকদিন স্বরূপনগরে বাংলাদেশিরা অনেকেই এই রাজ্যে এসেছিলেন, যারা অবৈধভাবে দালালকে টাকা দিয়ে, যারা ভোটার তালিকায় নাম লিখিয়েছিলেন, যারা আধার কার্ড তৈরি করেছিলেন, যারা সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধাও নিয়েছেন, তারা অনেকেই বাংলাদেশে আবার ফেরত যাচ্ছেন। এই অনুপ্রবেশ মানে কি তাহলে বাংলাদেশি বা অনুপ্রবেশ মানে কি বাংলাদেশি মুসলমান? দেখুন, শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন এটা কিন্তু একমত আমি তার সাথে নই। মানে অনুপ্রবেশ মানেই বাংলাদেশি এই কথাটা কিন্তু একেবারেই সঠিক নয়। পশ্চিমবাংলায় অবশ্যই বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘু মুসলমানরাই বেশি, অবশ্যই বেশি। কিন্তু মনে রাখবেন, আমাদের অভিজ্ঞতা বলছে উত্তর দিনাজপুর জেলা, মালদা জেলায় অনুপ্রবেশ পার্শ্ববর্তী রাজ্য থেকে হয়েছে। অর্থাৎ উত্তর দিনাজপুরের ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, করণদিঘি এই সমস্ত এলাকায় যে সমস্ত মুসলমান এসেছেন গত 10 বছরে, তাদের একটা বড় অংশ এসেছেন কিষানগঞ্জ, পূর্ণিয়া, এই সমস্ত জায়গা থেকে। ভাগলপুর থেকে এসছেন অনেকে। আবার পশ্চিমবাংলাতে কিন্তু বহু অনুপ্রবেশ ঘটেছে নেপাল থেকে। যারা দার্জিলিং জেলায় বাস করেন, যারা জলপাইগুড়ি জেলায় বাস করেন, তারা আমার সাথে নিশ্চয়ই একমত হবেন যে গত 10 বছর তো বটেই, মানে বলা যায় স্বাধীনতার পর থেকেই লাগাতার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কিন্তু মানে অনুপ্রবেশ ঘটছে। নেপাল থেকে নেপালিরা এসে অনুপ্রবেশ ঘটাচ্ছে। তারাও কিন্তু মনে রাখবেন বিদেশি অনুপ্রবেশ, তাদের জন্যও কিন্তু পাহাড়ে জনসংখ্যা বাড়ছে, জলপাইগুড়িতে জনসংখ্যা বাড়ছে, বা আলিপুরদুয়ারে জনসংখ্যা বাড়ছে। আবার ভুটান থেকেও কিন্তু অল্প কিছু হলেও জয়গা থেকে শুরু করে কুমারগঞ্জ, এই সমস্ত এলাকাগুলো, কালচিনি, ভুটান থেকেও কিছু মানুষ এসে বসবাস করছেন, ব্যবসা বাণিজ্য করছেন। ফলে ভুটান থেকেও কিন্তু এই রাজ্যে অনুপ্রবেশ ঘটছে। ফলে অনুপ্রবেশ অবশ্যই মূলত বাংলাদেশি মুসলমানদের, কিন্তু তার পাশাপাশি বিহার থেকেও মানে ইন্টারনাল মাইগ্রেশন হচ্ছে, বিহার থেকে মুসলমানরা আসছেন। আবার একইভাবে আমি আপনাকে বলতে চাই, কলকাতাতে মুসলিমদের একটা অংশ কিন্তু বিভিন্ন উত্তরপ্রদেশ থেকে মুসলিমরা আসছেন, বিহার থেকে আসছেন, বা হায়দ্রাবাদ থেকে আসছেন, এরকম, বা এমনকি জম্মু কাশ্মীর থেকেও অনেক মুসলিমরা কিন্তু কলকাতা বা আশপাশ অঞ্চলে এসে বসবাস করছেন, ব্যবসা বাণিজ্য করছেন। আবার একই সাথে আপনাকে বলতে চাই, নেপালিরা কিন্তু এ রাজ্যে আসছে, অনবরত এসে যাচ্ছে। তারা সেটেল হচ্ছে দার্জিলিং জেলায়, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়, এবং ভুটানিরাও কিন্তু কেউ কেউ আসছেন আলিপুরদুয়ার একটা অংশে, জয়গা, কুমারগ্রাম,
তারপরে কালচিনি অঞ্চলে বসবাস করছেন। ফলে অনুপ্রবেশ এক্সক্লুসিভলি বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা, এটা কিন্তু তথ্যগত দিক থেকে ঠিক নয়। একটা প্রশ্ন হচ্ছে যে দাদা, একটা প্রশ্ন এসছে, 1000 ডাটা এন্ট্রি অপারেটর ইলেকশন কমিশন চাইল, অথচ রাজ্য সরকার 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিল না। তারপরেও ইলেকশন কমিশন কোনো হাইকোর্টে মামলা করলো না কেন? রাজ্য সরকারের উপর চাপ তৈরি করলো না কেন? দেখুন, এটা আমার কাছেও বিস্ময়। কারণ যারা বিএলও তাদের কিন্তু শুরুতে বলা হয়েছিল যে আপনারা কেবলমাত্র এসআইআর এর ফর্ম বিলি করবেন এবং সেগুলো সংগ্রহ করবেন, ডাটা এন্ট্রি করার কথা প্রথমে বিএলওদের কিচ্ছু বলা হয়নি। পরবর্তী পর্যায়ে ইলেকশন কমিশন রাজ্য সরকারকে চিঠি দেয়, দিয়ে 1000 ডাটা এন্ট্রি অপারেটর চান। রাজ্য সরকার ডিনাই করে। মনে রাখবেন, বিহারে কিন্তু এসআইআর ফর্মের ডেটা এন্ট্রি হয়েছে ডাটা এন্ট্রি অপারেটরের দ্বারাই। সেখানে 1000 ডাটা এন্ট্রি অপারেটর ইলেকশন কমিশনের হয়ে কাজ করেছিল। বিহারের কথা বলছি, বিহারে ডাটা এন্ট্রি অপারেটরের মাধ্যমে ডাটা এন্ট্রি হয়েছে। কিন্তু আমাদের রাজ্যে যেহেতু তৃণমূল কংগ্রেস সরকার প্রথম থেকেই এসআইআর এর বিরোধিতা করেছেন, ফলে রাজ্য সরকার একটা অসহযোগিতা এখানে স্পষ্ট ছিল। দেখুন, রাজ্য সরকার অসহযোগিতা করবেন এটা খুব স্বাভাবিক, কারণ পশ্চিমবাংলায় ইলেকশন কমিশনকে শত্রু হিসাবে দেখা হয়। যে কোনো ইলেকশন আসলেই ইলেকশন কমিশনকে শত্রু ভেবে রাজ্য সরকার আক্রমণে নেমে যায় এবং কেন্দ্রীয় বাহিনীকে শত্রু ভাবা হয় এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হাতা খুন্তি দা নিয়ে নামার কথা অনেকে বলেন। আপনারা সেগুলো জানেন, মুখ্যমন্ত্রী নিজেও হাতা খুন্তি নিয়ে নামার কথা বলেছেন একাধিকবার কেন্দ্রীয় বাহিনী প্রশ্নে। কিন্তু ইলেকশন কমিশন চুপ করে থাকলো কেন? ইলেকশন কমিশন তো এটা মামলা করতে পারত, খ রাজ্যপালের কাছে দরবার করতে পারত, গ রাষ্ট্রপতির কাছে দরবার করতে পারত, ঘ সেরকম হলে প্রথম থেকেই তারা নিজেদের উদ্যোগে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে পারতেন। তারা কোনো এজেন্সি, ধরুন টিসিএস এর মতন একটা এজেন্সিকে তারা সরাসরি দিয়ে বলতে পারতেন যে এই টিসিএস এর মাধ্যমে আমাদের ডেটাগুলো এন্ট্রি হবে, মানে কোনো একটা আউটসোর্সিংও তো তারা করতে পারতেন, বা টিসিএস এর মতো সংস্থার থেকে কর্মী নিয়োগ করে নিজেদের নিয়ন্ত্রণে থেকে ডেটা এন্ট্রি কাজটা করতে পারতেন। কেন করলেন না? কেন রাজ্য সরকারের উপর চাপ তৈরি করলেন না? কেন আদালতে গেলেন না ডেটা এন্ট্রি অপারেটরের জন্য? সেটা ইলেকশন কমিশনই বলতে পারবে। মানে বিরোধীদের একাংশ সেটিং তত্ত্ব অবশ্যই এখানে আনবে। বিএসএফকে রাজ্য জমি দেয়নি, প্রশ্ন রেখেছেন। বিএসএফকে রাজ্য জমি দেয়নি, ভারতবর্ষের সংবিধান কি বলছে? কেন্দ্রীয় সরকার কি চাইলে বিএসএফ এর জন্য জমি নিজের মতন করে নিতে পারতো না? অবশ্যই পারত। ভারতবর্ষের সংবিধান পরিষ্কার করে বলছে যে বিএসএফকে, রাজ্য সরকার যেহেতু বিএসএফ এর জন্য জমি দিচ্ছে না, বিএসএফ এর কাঁটাতার লাগানোর জন্য জমি দিচ্ছে না, রাজ্য সরকার অসহযোগিতা করছে। সেই এখানে জাতীয় নিরাপত্তার প্রশ্ন গুরুত্বপূর্ণ, জাতীয় স্বার্থের ইম্পর্টেন্ট। সেই কনটেক্সটে ভারতবর্ষের সংবিধান বলছে কেন্দ্রীয় সরকার আইন তৈরি করতে পারত, কেন্দ্রীয় সরকার প্রশাসনিক নির্দেশ জারি করতে পারত এবং তারা কিন্তু রাজ্যকে বাধ্য করতে পারত। কেন অমিত শাহ রাজ্যকে বাধ্য করলো না জমি, বিএসএফকে জমি দেওয়ার প্রশ্নে, সেটা আমার কাছে একেবারেই পরিষ্কার নয়। নেক্সট যে প্রশ্ন, যে রাজনৈতিক প্রশ্ন এখানে করা হচ্ছে যে স্যার এসআইআর এর নিয়ন্ত্রণ কি তৃণমূলের হাতে? এটা আপনি প্রায়ই বলছেন। এসআইআর এর নিয়ন্ত্রণ কি সত্যি তৃণমূলের হাতে? দেখুন, এই বক্তব্যটা আমি যখন বলি তখন স্টুডিওতে অনেক বিজেপি নেতারা মানতে চান না, কিন্তু আমি আপনাকে আজকের দিনেও বলছি যে একমাত্র পূর্ব মেদিনীপুর ছাড়া এসআইআর কিন্তু বিজেপির দখলে। এসআইআরকে তৃণমূল কংগ্রেস কার্যত নিয়ন্ত্রণ করছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে, কারণ অধিকাংশ জায়গাতেই বিজেপির কোনো বিএলএ নেই বা সিপিআইএম দলের কোনো বিএলএ নেই, কংগ্রেসেরও খুব কম জায়গাতে আছে। একমাত্র পশ্চিম মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর গড়,
যেখানে কিন্তু সমানে সমানে টক্কর চলছে। মানে এই বিএলএ ছাড়া কি করে ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে ইনোমারেশন ফর্ম ফিল আপ হবে, এই প্রশ্নটা কিন্তু আমাদের আছে। আমরা কিন্তু একটু খোঁজ খবর নিয়ে দেখেছি যে বহু জায়গায় শাসক দল তৃণমূল কংগ্রেস প্রচণ্ড পরিমাণে চাপ তৈরি করে আত্মীয় স্বজনদের মাধ্যমেও কিন্তু ফর্ম ফিল আপ করাচ্ছেন এবং মৃতদের নাম থেকে যাওয়ার অভিযোগ উঠছে। ফলে তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ জেলায় জেলায় বিএলএদের উপর যেমন আছে, এক তৃণমূল নেতা তো গ্রেপ্তার হয়ে গেলেন মানে জবাই করার কথা বলে, আর মানে বিএলওদের উপর চাপ তৈরি করতে গিয়ে। কিন্তু বিএলওদের উপর মারাত্মক চাপ আছে। অধিকাংশ ক্ষেত্রে বিএলওরা দেখুন নিম্ন মধ্যবিত্ত, তারা নিজেদের ভয়ে সন্ত্রস্ত হয়ে কিছু বলছেন না, কিন্তু বহু জায়গায় কিন্তু বিএলওদের উপর তৃণমূল কংগ্রেসের যে নিয়ন্ত্রণ সেটা মারাত্মক স্তরে আছে। এবং সেই নিয়ন্ত্রণের তৃণমূলের নিয়ন্ত্রণের থেকে বিএলওরা কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারছে বহু ক্ষেত্রেই আমার কিন্তু একটা ডাউট থাকছে, খুব জোরালো ডাউট থাকছে। তাতে বিজেপির নেতারা অসন্তুষ্ট হতে পারেন, তৃণমূলের নেতারা অসন্তুষ্ট হতে পারেন। আমি কিন্তু পরিষ্কার জেলায় জেলায় যা খবর পাচ্ছি, পূর্ব মেদিনীপুর ছাড়া সর্বত্র তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ বিএলওদের উপর আছে এবং তারা কিন্তু বহু ক্ষেত্রেই খসড়া ভোটার তালিকা সংশোধনীতে তাদের মতন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে ভোটার তালিকা তৈরি করবার প্রশ্নে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করছে এই মুহূর্তে। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হলো যে সিও এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা সিও অফিসে গিয়ে সিওর সাথে কথা বলছেন। মানে তৃণমূল কংগ্রেসের নামধারী কিছু বিএলও গতকাল থেকে সিও অফিস, মুখ্য নির্বাচন আধিকারিকের অফিস গতকাল থেকেই তৃণমূল কংগ্রেসের নেতা, শিক্ষক নেতা মইদুল ইসলামের নেতৃত্বে সেখানে অবরোধ করছেন। ইলেকশন কমিশনের প্রতিনিধি হিসাবে সিও তাদের সাথে আলোচনায় আজকে বসতে বাধ্য হলেন। এটা কি সত্যি ইলেকশন কমিশন সিওকে পরামর্শ দিলেন নাকি সিও বাধ্য হলেন বসতে? দেখুন, সিও রাজ্য সরকারেরই প্রতিনিধি। এই জায়গাটাই আমি আপনাদেরকে বলছি যে এটা শুভেন্দু অধিকারী সমেত বিজেপির নেতৃত্ব প্রথম থেকেই যেটা ভুল ছিল বলে আমি মনে করি, সেটা হলো যে ইলেকশন কমিশনকে তারা নিজেদের প্রতিষ্ঠান মনে করেছেন। ইলেকশন কমিশন ভারতবর্ষের যে সাংবিধানিক ব্যবস্থা তাতে মানে রাজ্যের মাধ্যমে পরিচালিত হয়। ইলেকশন কমিশনের অফিসার পর্যন্ত, আর এখানে চিফ ইলেকটোরাল অফিসারও রাজ্য সরকারের। এই যে আপনি চিফ ইলেকটোরাল অফিসার মনোজ আগরওয়ালের দেখেন আপনারা টেলিভিশনে, ইনিও কিন্তু রাজ্য সরকারের অধীনস্থ একজন আধিকারিক, যাকে ডেপুটেশনে ইলেকশন কমিশন নেবার সুযোগ হয়েছে। ফলে ইলেকশন এন্টার প্রক্রিয়া ডিএম থেকে শুরু করে, এসডিও থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে সরকারি কর্মচারীরা সবই তৃণমূল কংগ্রেসের অধীনে যে সরকার আছে তার নিয়ন্ত্রণে কাজ করে। ফলে বহু ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটা কম্প্রোমাইজিং টেন্ডেন্সি কিন্তু সিও অফিসে দেখতে পাচ্ছি এবং ইলেকশন কমিশনের মধ্যেও একটা কম্প্রোমাইজিং টেন্ডেন্সি দেখতে পাচ্ছি। সেই কম্প্রোমাইজিং টেন্ডেন্সি থেকেই কিন্তু আমার মনে হয় যে সিও বাধ্য হলেন তৃণমূলের প্রতিনিধির সাথে বৈঠকে বসতে। সিওর তো উচিত ছিল যে যদি একজনও বিএলও ওখানে থাকে তাকে সাসপেন্ড করা, তাকে কাজ থেকে ডিসচার্জ করে দেওয়া, তা তো তিনি করেননি। দেখুন, মানে তৃণমূল কংগ্রেস খুব সচেতনভাবে বিএলওদের বিষয়ে অভিযোগ তুলছেন। কেন বিএলওরা মারা যাচ্ছে, কেন বিএলওদের উপর চাপ তৈরি করা হচ্ছে, এত প্রশাসনিক চাপ কেন? দেখুন, ইলেকশন কমিশনের প্ল্যানিংয়ের অভাব ছিল, বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করেনি, জেলায় জেলায় সেন্ট্রাল অবজারভার নিয়োগ করেনি, এগুলো তো প্ল্যানিংয়ের পরিষ্কার ভুল ছিল। কিন্তু একই সাথে আপনাকে বলতে চাই, তৃণমূলের এত দরদ কোথার থেকে আসছে যে তৃণমূল কংগ্রেস সরকারি কর্মচারীদের বলে ঘেউ ঘেউ করবেন না, যে তৃণমূল কংগ্রেস সরকারি কর্মচারীদেরকে
প্রতিনিয়ত বঞ্চিত রাখছে ডিএ থেকে, যে তৃণমূল কংগ্রেস কোনো সরকারি কর্মচারীদের রাজনৈতিক স্বাধীনতার থেকে বঞ্চিত করেছে, কোনো বন্ড ডাকলে তাদেরকে হুমকি দিয়ে বাধ্য করে নবান্নে নিয়ে যেতে বা সরকারি দপ্তরে নিয়ে যেতে, সেই তৃণমূল কংগ্রেসের এত দরদ কিসে আপনি বলতে পারেন? যে তৃণমূল কংগ্রেস এর শাসনকালে পঞ্চায়েত নির্বাচনে রাজকুমার বিশ্বাসের মতন মানুষ, রাজকুমার সেন না বিশ্বাসের মতন, মানে রায়গঞ্জের একজন প্রিসাইডিং অফিসারকে হত্যা করা হয়েছিল, যেখানে পঞ্চায়েত নির্বাচনে সরকারি কর্মচারীদের কপালে মারধর জোটে, নির্বাচন আসলে সরকারি কর্মচারীদের বাধ্য করা হয় শাসক দলের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুসারে চলতে, প্রতিনিয়ত ভয় দেখানো হয় সরকারি কর্মচারীদের, ব্যালট পেপারের যখন ভোট হয় অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন, তখন কাউন্টিং থেকে শুরু করে সর্বত্র প্রিসাইডিং অফিসারদের চাপ তৈরি করা হয়। সেই তৃণমূল কংগ্রেসের এত দরদের পেছনে একটাই কারণ, সেটা হলো যে যেহেতু সরকারি কর্মচারীরা তৃণমূল বিরোধী, ফলে এইরকম জায়গা থেকে তৃণমূল কংগ্রেস মানে যে বিএলওদের ইস্যুকে বা বিএলওদের সত্যি যে চাপটা তৈরি হয়েছে ইলেকশন কমিশনের পরিকল্পনাহীনতার থেকে, সেটাকে উস্কে দিতে চাইছে। ফলে উস্কে দিয়ে তারা অ্যান্টি বিজেপি অবস্থান তৈরি করতে চাইছে, প্রো তৃণমূল অবস্থান তৈরি করতে চাইছে। বলছে এটা রাজনীতির একটা অঙ্ক, এই রাজনীতির অঙ্কেই বিএলওদের প্রতি দরদ দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। ফলে এটা যতটা না জেনুইন, তার থেকে অনেকটা প্রজেকশন, অর্থাৎ প্রজেক্ট করো, মানে বিএলওদের পক্ষ নিয়ে কথা বললে বিএলওরা যদি আমাদের হয়ে কাজ করে, আমাদের বিরোধী অবস্থান থেকে সরে আসে, এই জায়গা থেকে আমি দেখতে চাইছি। আরেকটা হলো যে বাংলায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটা মানে বক্তব্য নিয়ে অনেকে আমার কাছে জানতে চাইছেন যে বাংলা আঘাত করলে প্রত্যাঘাত পাবে, মানে বিজেপিকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বনগাঁতে বলেছেন, ঠাকুরনগরে বলেছেন বাংলাকে আঘাত করলে প্রত্যাঘাত পাবে। দেখুন, তৃণমূল কংগ্রেস দুটো জিনিস নিয়েছে। একটা হলো একদিকে পুরো দলটাকে নামিয়ে দিয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজে, প্রত্যেক জায়গায় তারা ক্যাম্প অফিস তৈরি করছে, তাদের দলের লোকরাই ভোটার তালিকা সংশোধনের কাজের সাথে যুক্ত আছে। আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তার রাজনীতি করে মানুষকে তাতাচ্ছে যাতে করে সংখ্যালঘু ভোটাররা এই সংখ্যালঘু ভোটারদের কাছে এই বার্তা দেওয়া যায় যে ভাই আমি তো তোমাদেরই লোক। ফলে সংখ্যালঘু ভোটটার দিকে তাকিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা রাস্তার রাজনীতিটাকেও জারি রেখেছেন। আর একই সাথে মতুয়াদের নাম যদি বাদ যায়, তাহলে মতুয়াদের নিয়ে রাজনীতি করবার একটা বিরাট সুযোগ আছে, সেইটা তারা কোনো মতেই হাতছাড়া করতে চান না। এবং এক্ষেত্রে কিন্তু আমি বলবো যে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ডেফিসিয়েন্সিটা চোখে পড়ার মতন। যখন মতুয়াদেরকে নিয়ে রাজনীতি মঞ্চটা ক্রমশ তৃণমূল কংগ্রেস তার বৃত্তটাকে বাড়াচ্ছে, সম্প্রসারিত করছে, তখন মতুয়াদের মধ্যে দুই ভাই দুই রকম অবস্থান, শান্তনু এবং সুব্রতর। শান্তনু আবার বিদেশে চলে গেছেন। ফলে এইরকম একটা পরিস্থিতিতে মতুয়াদের যদি নাম 6-7 লক্ষ নাম যদি কোনো কারণে বাদ যায় ডকুমেন্টসের অভাবে, তাহলে কিন্তু আমি বলছি যে বিজেপির নেতাদের কিন্তু কপালে দুঃখ আছে। এই মতুয়ারা যারা দিনের পর দিন আপনাদের সমর্থন করেছেন, তাদের রোষানলে কিন্তু বিজেপির নেতাদের পড়তে হবে। ফলে সাবধান বিজেপির নেতাদেরকে বলবো আমি, কারণ তৃণমূল যে রাজনীতি এখানে ধরতে চাইছে সেটা হলো মতুয়াদের ক্ষোভ বিক্ষোভটাকে বিজেপির বিরুদ্ধে চ্যানেলাইজ করতে চাইছে, যাতে করে 2026-এর বিধানসভা নির্বাচনে মতুয়া গড়ে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যায়। ফলে বি কেয়ারফুল বিজেপি। মতুয়াদের যদি আপনারা ঠিক মতন ভোটার তালিকায় নাম তুলতে না পারেন, তার দায়টা কিন্তু আপনাদেরকে নিতেই হবে। ফের দিল্লি মানে বলছে 26-এর নির্বাচন, দাদা মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি দখলের কথা বলছেন কেন? 26-এর নির্বাচন সামনে, সত্যি বিধানসভা নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার যে চলেছে 15 বছর ধরে, তার হিসেব নিকেশ নিয়ে নির্বাচন হওয়ার কথা, কিন্তু নির্বাচনটাই তো পুরোপুরি বলা যায় ভোটের আগে ভোট হয়ে যাচ্ছে। অর্থাৎ এসআইআর এর যে পর্যায়ে চলছে, এই এসআইআর আপনি জানেন
যে এখানেই কার্যত বলা যায় যে রাজনীতির সমস্ত তাস বিজেপিও খুলে দিচ্ছে, তৃণমূলও খুলে দিচ্ছে। অর্থাৎ রাজনীতির সমস্ত তাস ভোটের আগেই আপনি দেখতে পাচ্ছেন কার কি অবস্থান। কিন্তু যেটা চিন্তার বিষয় নাগরিক হিসাবে, যে 15 বছরের সরকারের কাজকর্মর কোনো মূল্যায়ন কিন্তু সুযোগ নেই। কারণ এই এসআইআরকে সামনে রেখে একটা পোলারাইজেশনের রাজনীতি চলছে, হিন্দু মুসলমানের রাজনীতি চলছে, অনুপ্রবেশকারী এবং শরণার্থীদের ইস্যু উঠে এসছে, পরিচয় সত্তা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ফলে এসআইআর 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 সারাদিন ধরে আপনারা শুনে যাচ্ছেন। ফলে বেকারদের বেকারত্ব নিয়ে কয়বার শুনতে পাচ্ছেন? কৃষকদের সহায়ক মূল্য যে কৃষকরা পাচ্ছে না তা নিয়ে কতবার শুনতে পাচ্ছেন? রাজ্যে যে কেউ বড় শিল্প আসলো না 15 বছরে তা নিয়ে একটা বক্তব্য শুনতে পেরেছেন? রাস্তার খারাপ জন্য কালকে 3টে শিশুর মৃত্যু ঘটেছে বলে অভিযোগ। ফলে বেহাল রাস্তা নিয়ে আপনি কোনো গল্প শুনতে পেরেছেন বা কোনো কথা শুনতে পেরেছেন টেলিভিশনে? আপনি কি শুনতে পেয়েছেন যে কেন আমাদের শিক্ষা মানে 6500 প্রাথমিক বিদ্যালয়গুলোতে একজন মাত্র শিক্ষক? কেন পশ্চিমবাংলাতে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে শূন্যপদ মানে কোনো শিক্ষক নেই সেই অর্থে? কেন 6 লক্ষ সরকারি কর্মচারী তৃণমূল শাসনকালে অবসর নেওয়ার পরে স্থায়ীভাবে পূরণ করা হলো না? কেন আইন শৃঙ্খলার বিহাল দশা? সুইসাইডে পশ্চিমবাংলার সবচেয়ে বেশি মৃত্যু কেন? আজকে একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকে কোনো বিএলও সুইসাইড করেছেন, অবশ্যই সুইসাইড করেছেন, দুঃখজনক ঘটনা। কিন্তু পশ্চিমবাংলা সুইসাইডের জায়গা থেকে এনসিআরবির লাস্ট রিপোর্ট 2021-22-এর যদি রিপোর্ট দেখেন, পশ্চিমবাংলায় সুইসাইডের গড় মানে বছরের 1350-এর উপর গড়, 1350 জনের মতন মানুষ সুইসাইড করে। সুইসাইড তো মানে যে রাজ্যে সুইসাইডের সংখ্যা সবচেয়ে বেশি সেই রাজ্যের লোকরা তো শান্তিতে নেই, এটা তো আপনি বুঝতে পারেন। পারিবারিক অশান্তি হোক, সামাজিক অশান্তি হোক, পরিবেশগত অশান্তি হোক, কর্মসংস্থানে অশান্তি হোক, সেটা তো আপনারা বুঝতে পারেন। ফলে বারবার আপনারা দেখতে পাচ্ছেন সুইসাইড এর ঘটনা আসছে। এটা আর যাই হোক মানে একটা শান্তিপূর্ণ উন্নয়ন প্রগতিশীল সমাজ বা রাজ্যের উদাহরণ হতে পারে না। বিএলও যে সুইসাইড, তার সাথে কিন্তু পশ্চিমবাংলায় যে সুইসাইডের হার, প্রতিদিন 37 জন সুইসাইড করে এখানে, এটা কিন্তু আমি বলছি মানে সারা বছরে 1300 আর প্রতিদিন হিসাবে 37 জন করে সুইসাইড করে। ফলে ওই ফিগারের সাথে সঙ্গতিপূর্ণ প্রায়। ফলে আমি বলছি যে বিএলওদের সুইসাইড নিয়ে যদি আপনি অনুসন্ধান করেন তাহলে রাজ্যে সুইসাইডের যে বিরাট হার সেটাকে অস্বীকার কোনো করা যায় না। কিন্তু এগুলো নিয়ে কেউ কথা বলতে পারছি না, বেকারত্ব নিয়ে কথা বলতে পারছি না, আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতে পারছি না, শিল্প নিয়ে কথা বলতে পারছি না, রাস্তাঘাট নিয়ে কথা বলতে পারছি না। কারণ সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাকে বলতে হচ্ছে এসআইআর 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 এসআইআর, হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান। ফলে এই যে তরজা, এই তরজার মধ্যে কিন্তু আমরা সীমাবদ্ধ থাকলাম। এবং শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যে মোক্ষম চালটা আজকে দিলেন সেটা হলো 2026 না, বলছে 2029-এর নিয়ে ভাবুন। অর্থাৎ দিল্লিতে সরকার পরিবর্তন উনি করবেন, যে গল্পটা উনি প্রতিবারই শোনান। 2029-এ সরকার পরিবর্তন করবেন, তাই সারা দেশ ঘুরে বেড়াবেন, সেই গল্প শোনাচ্ছেন। আরে 2026-এ আপনার সরকার 15 বছর কি করলো তার হিসেব দিন, তার অঙ্ক দিন। আপনি 2026-কে এড়িয়ে 2029-এ চলে যেতে চাইছেন, তার মানে আপনি 2026-এর পরীক্ষায় ঠিক বসতে চাইছেন না, কৌশল অবলম্বন করে বেরিয়ে যেতে চাইছেন, এড়িয়ে যেতে চাইছেন, মানুষকে জবাবদিহি করতে চাইছেন না। 2029-এর গল্প তো 29-এ গিয়ে হবে, কিন্তু আগে রাজ্য সরকারের পারফরমেন্স নিয়ে আলোচনা হোক, নির্বাচনী ইস্যু হোক, মানুষ তাতে ভোট দেয় কিনা আগে সেটা দেখা হোক। ফলে বুঝতেই পারছেন রাজ্যের কৌশল পাল্টা কৌশল চলছে। শেষ পর্যন্ত এসআইআর কতটুকু যথার্থভাবে হবে তা নিশ্চয়ই একটা অবশ্যই একটা চিন্তার বিষয় আছে। কিন্তু একই সাথে আপনাকে বলতে চাই,
আজকে এই মুহূর্তে আপনাদের সাথে যখন কথা বলছি তখন 99.96% মতন ইয়ের তো ফর্ম বিলি এবং একই সাথে প্রায় 76% ফর্ম ডিজিটাইজেশন হয়ে গেছে। ফলে এবং বহু সংখ্যক বিএলও তারা কিন্তু কাজ সম্পূর্ণ করেছেন দক্ষতার সাথে। ফলে যারা এই খারাপের মধ্যেও যারা অত্যন্ত দক্ষতার সাথে ফর্ম ফিল আপ করেছেন, ফর্মগুলোকে সংগ্রহ করেছেন এবং ডিজিটাইজেশন করেছেন, সেই সমস্ত বিএলওদেরকে হার্দিক অভিনন্দন জানাই। কারণ পশ্চিমবাংলায় সব কিছুই নেগেটিভ, তার মধ্যেও আপনারা ইতিমধ্যেই বহু সংখ্যক বিএলও কাজ সম্পূর্ণ করে দিয়েছেন, ডিজিটাইজেশনের কাজ পূর্ণ করে দিয়েছেন। ফলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যে কাজ সম্পন্ন করেছেন। আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে আগামী দুদিনের মধ্যেই হয়তো আমরা 90-95% ডিজিটাইজেশনের কাজও শেষ করতে পারবো। কিন্তু শেষ যে গল্পটা আপনাদের বলে শেষ করব সেটা হলো যে যখন খসড়া প্রতিবেদন প্রকাশ পাবে তারপরে শুনানি শুরু হবে। সেই শুনানি পর্বে কিন্তু নথির ব্যাপার গুরুত্বপূর্ণ। সেই নথিগুলো জাল থাকবে না তো? সেই শুনানি ঠিক মতন হবে তো? শুনানির পরে সঠিকভাবে মানে যোগ্য যারা তাদের নাম থাকা উচিত, আর যারা অযোগ্য অর্থাৎ যারা ভারতবর্ষের নাগরিক নন তাদের নাম বাদ দেওয়া উচিত। এই কাজটা শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে হবে তো? কারণ আমরা চাই একটা বিশুদ্ধ ভোটার তালিকা, যেখানে একজন যোগ্য নাগরিকের নামও বাদ যাবে না, আবার একটি বিদেশি নামও এই ভোটার তালিকায় থাকবে না। সবাইকে আমার তরফ থেকে শুভরাত্রি। এবং প্রশ্ন যে যারা করেন, আমি সঙ্গে সঙ্গে মানে মোবাইলে উত্তর দিতে পারি না, আমার উপরে রাগ করবেন না প্লিজ। ক্লাস থাকে সকাল থেকে 6টা পর্যন্ত ননস্টপ ইউনিভার্সিটিতে থাকা, সারাদিন রিসার্চের কাজকর্ম থাকে, ক্লাস থাকে, ফলে আমি মোবাইলে উত্তর দিতে পারি না। অনেকে আমার উপরে রাগ করেন যে দাদা আপনি আগে ফোন ধরতেন, এখন ফোন ধরতে পারেন না। সেই কারণেই আমি যখনই প্রশ্ন অনেকগুলো মানে জমে যাবে, এইভাবে একটা লাইভ প্রোগ্রাম মাধ্যমে আপনাদের কাছে আসব। আপনারা আমাকে প্রশ্ন পাঠিয়ে রাখবেন, নিশ্চয়ই আমি লাইভ প্রোগ্রামের মাধ্যমে উত্তর আপনাদের দেব।